আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিদেশি বউর গল্পের 13 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। গভীর রাত নামলেও বাংলোটা যেন এক নীরব হাহাকার আচ্ছন্ন। বাইরে মধ্যরাতের অন্ধকার নেমেছে, কিন্তু ভিতরে যেন অশ্রুতা এক ঘন কুয়াশা জমেছে। শেহজাদ বেগম খাটের কিনারায় বসে এক নাগারে কেঁদে চলছেন। তার চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে, কণ্ঠ কাঁপছে, কান্না ঝরায়। কান্নার মাঝখানে হঠাৎ হঠাৎ তার গলা ভার হয়ে আসছে। বাবা কিছু বলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রায়েদ। রায়েদের বুক কেঁপে উঠল। মায়ের কান্নায় তার মন কেমন অশ্রুত হয়ে উঠেছে। এতক্ষণে সে কিছু হলেও অনুমান করতে পেরেছে খুব একটা খারাপ কিছু ঘটছে বা ঘটতে চলেছে। মায়ের চোখে এই অসহায়তা সে খুব কমই দেখেছে। রায়েদ দ্রুত মায়ের কাঁধে হাত রাখল, তাকে আলতো করে টেনে খাটে বসালেন। মা শান্ত হও প্লিজ। খাটে পাশে থাকা ছোট্ট টেবিলে এক গ্লাস পানি রাখা ছিল। রায়েদ হাত বাড়িয়ে গ্লাসটা মায়ের দিকে এগিয়ে দিল। শেহজাদ মাথা নেড়ে পানি খেতে না অস্বীকার করলেন। তবে রায়েদ কোনো কথা না বলে মায়ের হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল, একটু খাও মা প্লিজ। ছেলের কথায় কাপা হাতে গ্লাসটা ঠোঁটের কাছে তুললেন শেহজাদ। খাওয়া শেষ হতেই রায়েদ তা পূর্বের স্থানে রেখে দিল। এরপর আলতো করে মায়ের হাতে হাত বুলিয়ে দিল। রায়েদের হাতের স্পর্শ শেহজাদের শরীর কেঁপে উঠল। সেই মমতা মাখা ছোঁয়া যেন তাকে একটু হলেও শান্ত করে তুলছে। রায়েদ চোখ নামিয়ে ফিসফিস করল, মা আমি আসছি, কিছু হবে না, তুমি শান্ত হও। মম তোমার লাখ ভালো। আয়েথ দরজা ঠেলে চেঁচিয়ে রুমে ঢুকতেই রায়েদ চোখ রাঙিয়ে তাকালো। তাই সেই তীব্র দৃষ্টির মুহূর্তের মধ্যে আয়েথ নীরব হয়ে গেল। রায়েদ কিছু একটা বলতে মুখ খুলতে যাবে, ঠিক তখনই নোরা তড়িঘড়ি করে ভাইয়ের হাতে চেপে ধরে ফিসফিস করে বলল, রিল্যাক্স ফাদার্স। রায়েদ ব্রো, কানের মেজাজ খেতে না চাইলে এখানে স্টপ দিস থং। আয়েদ চোখ গরম করে ছোট বোনের দিকে তাকালো, যেন দৃষ্টিতে আগুন ওকে গলিয়ে ফেলবে। কিন্তু নোরা ভয় পায়নি, বরং দুষ্টমি ভরা ভঙ্গিতে আরো চোখ ঘুরিয়ে নিঃশব্দে উফ বলে মাথা নেড়ে হাসল। আয়েত দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, কি ডে আই নো। গুনে গুনে নিজের 2 ইয়ারে ছোট সিস্টারও আমাকে ফিরে করবি না, এই দিন দেখা থেকে ড্রাই করা ব্যাটার। নোরা একচুট হেসে ফিসফিস করে উঠল, ড্রাই করলে তোর এতগুলা গার্লফ্রেন্ডস এর কি হবে ব্রো? এতগুলা কিন্তু এই রুমে অ্যাডজাস্ট করা সম্ভব না। তখন দেখবি তোর ডেড বডি সামনে রেখে সবাই প্রিয়ান না করে গোসি করে করবে, হা হা হা। বোনের এই খোঁজা আয়েথ দাঁত চেপে হাত তুলল, যেন একেবারে চর বসিয়ে দিবে। কিন্তু রায়েদের তীব্র দৃষ্টি হঠাৎ তার দিকে পড়তে সে আটকে উঠকে সেই হাতটা মাথায় নামিয়ে এনে নিজের চুল অকারণে হাত বুলিয়ে দিল। নোরা ধীর পায়ে বড় ভাইয়ের রাদের দিকে এগিয়ে গিয়ে কৌতূহল দৃষ্টিতে বলল, মেবি মায়ের ফ্যামিলি, মানে বাংলাদেশ থেকে শাওয়ান কল করেছিল। বোনের কথা শুনেই রায়েদের চোখ এক ঝলক উপলব্ধি নেমে এলো। সে ধীরে ধীরে আয়েদের দিকে ফিরে প্রশ্ন করলো, তুই কিসের লাগ ভালো কথা বলছিলি? আয়েদ ভেবেচিকে খেয়ে গলা খাঁকি দিয়ে বলল, মিন মাই এমার্জেন্সি টিকেটের কথা বলছিল, আমি সেটের কথাই বলেছিলাম। রায়েদ ব্রুকুসকে আরও কাছে এগিয়ে এলো, মানে টিকিট কেন? শেহজাদ বেগম এবার চোখের কোণে জমে থাকা অস্ত্র মুছে নিয়ে ধীরে সুরে বললেন, হ্যাঁ আয়েদকে আমি বলেছিলাম। রায়েদের কপালে ভাঁজ আরও গভীর হলো। তোমার হয়েছেটা কি মা? শেহজাদ দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠের আবেগ সামলে বললেন, অনেক অভিমান হয়েছে, এবার দেশে ফিরার পালা। এরপর শেহজাদ বেগম কান্না ভেজা কণ্ঠে একটু থেমে আবারও বললেন, বাবা ভীষণ অসুস্থ, আমাকে সিমরানরা জানিয়েছে আমি আর দূরে থাকতে পারবো না। বাবার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তোদের নানা যান খুব খারাপ অবস্থা আছেন, আমি ইতিমধ্যে এমার্জেন্সি ফ্লাইট বুক করতে বলেছি। রাত হতভঙ্গ হয়ে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এখনই? হ্যাঁ এখনই, আর আমি নিজেকে আটকে রাখবো না, যতক্ষণ সম্ভব দ্রুত দেশে ফিরতে চাই। রাত মাকে শান্ত করার চেষ্টা করলো, দীর্ঘণ্ঠে বলল, ওকে মা রিল্যাক্স হও, তুমি যাবে, চিন্তা করো না। শেহজাদ বিষণ্ণ হয়ে তাকালেন, আমি যাব মানে? তোরা যাবি না? রায়েত গলা নামিয়ে ধীরে বলল, না আমার অনেক কাজ আছে, একের পর এক সার্জারি আর অনেক ফিডিং ফাইল, সব কিছু ছেড়ে যাওয়া এখন সম্ভব নয়। তুমি রায়েত আর নোরাকে নিয়ে যাও, বাবাকে আমি এখান থেকেই খুঁজে নেব। শেহজাদের চোখে বিরক্ত ভর করল, কণ্ঠে জমা ক্ষিপ্ত উঠছিল, আমি তোর কাজের কথা আর শুনতে চাই না। তোর নানা যান কবে থেকে তোদের দেখতে চাচ্ছেন, আর তুই শুধু কাজের অজুহাত দিচ্ছিস। আমি আর কোনো কথাই শুনবো না। তোর এই একরোখা জেদি স্বভাবের জন্য এতদিন আমি কারো কাছে মুখ দেখাতে পারিনি, নিজের লজ্জায় দেশে যাইতে পারিনি। কিন্তু আর নয়, কাপড় গোছা, আমরা বাংলাদেশে যাচ্ছি। রায় দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু মা আমার কাগজগুলো একদম অসম্পূর্ণ, আর নোরার সাথে তো কারো ঠিকঠাক দেখা হয়নি। আমার মনে হয় নোরা
আর রায়েত গেলে আমাকে আর প্রয়োজন হবে না। প্রয়োজন হবে অবশ্যই। শেহজাদ দীর্ঘকণ্ঠে বললেন, তোর নানাজান তোকে নিয়ে বেশি কথা বলেছে, তোকেই দেখতে চেয়েছে। রায়েত অনিচ্ছার ছাপ মুখে টেনে নিয়ে উত্তর দিল, আমি পারবো না মা। শেহজাদ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, তুই দরকার হলে 2 দিন থাকছিস, তারপর চলে আসিস, কিন্তু একবার অন্তত মুখ দেখাস। রায়েত দ্বিতীয়বার না বলার জন্য মুখ খুললে মায়ের মুখের দিকে তাকিয়ে থেমে গেল। সেই চোখে জমে থাকা অনিগতে অপেক্ষা আর প্রকাশিত কষ্ট তাকে থামিয়ে দিল। কিছুটা সময় চুপ থেকে ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমি 2 দিন রিটার্ন টিকিট নিয়েই যাব। আমাকে কিন্তু আটকে রাখতে পারবে না মা। শেহজাদ মাথা নেড়ে মৃদু হাসলেন, ওকে, যেমন ইচ্ছা করিস। রায়েত আর না করার সাহস পেল না। তার সবসময়কার জেদ স্বভাব এবার মায়ের চোখে জ্বলে গলে পড়ল। মায়ের চোখে সেই উনুনন তাকে নরম করে দিল। মনে মনে বলল, থাক, না হয় ঘুরেই আসি, 2 দিন পর ফিরেই তো আসবো। এই কথার সাথে সাথেই আয়েদ আর নোরা উৎসাহিত হয়ে উঠল। আয়েদের মুখে তবু বাংলাদেশে যাওয়ার কথায় বিরক্তির ছাপ থাকলেও মনে মনে এখন সে খুশি। বাড়ি থাকলে ভ্রমণে ভারী স্বাদ পাওয়া যায়, তবে এবার ভ্যাকশনটা একরকম ডিস্টার্ব যাবে। তবে সে বুঝতে পারছে না, রাতে সেই অস্থিরতা মৌতার ঘুম কেড়ে নিয়েছিল। সারা রাত জেগে থেকে সকালে সে আধো ঘুম চোখে ভারী শরীর টেনে পরীক্ষার হলে গিয়েছিল। সারাদিন ক্লান্তকর পড়াশোনার পরীক্ষা শেষে বিকেল দিকে যখন ফ্ল্যাটে ফিরল, শরীর যেন আর টানছিল না। বারবারই মৌতা ঘুম প্রিয়, যেখানে এক রাতে একটু ঘুম হয়নি, তার ওপর পরীক্ষার মানসিক চাপ। দুপুর গড়িয়ে 2টার দিকে ফ্ল্যাটে ফিরতে তার শরীর একরকম নিজের বিছানার দিকে হেঁটে গেল। জুতা খোলারও ফুসরত সময় হলো না। ব্যাগটা নামিয়ে রেখে শরীর ধপুস করে বিছানায় লুটিয়ে পড়ল। এক মুহূর্তের মধ্যে যেন অজানা এক গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু হয়তো সৃষ্টিকর্তার ইশারায় কিছু ঘটবার আগে ছিল, অপেক্ষায় ছিল। ঘুম ঢলে পড়ার আগে অভ্যাস মতো ফোনটা সাইলেন্ট করেছিল সে। ঘুমের মধ্যে আদো আদো আওয়াজ কানে ভেসে এলো মৌতার। কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল মৌতার। বিষণ্ণ চোখে বিছানা থেকে উঠে বসতে চারপাশে ঘন অন্ধকার। অন্ধকারটা যেন তার হৃৎপিণ্ডে ভয়ে ঢেলে দিচ্ছে। আদু ঘুমে ঝিমঝিম করে মাথা নিয়ে সে একরকম টলটে টলটে উঠে দাঁড়ালো। সুইচে হাত দিতে দিতে দেওয়ালের ঘড়ির দিকে চোখ পড়ল। চোখ ঝাপসা, ঘড়ির কাঁটা যেন নাচানাচি করছে। মনোযোগ দিয়ে তাকাতেই গেল রাত 1টা। কেমন করে অসম্ভব, এতক্ষণ ঘুমিয়েছে সে। এমন সময় দরজায় দ্বিতীয়বার ধাক্কা পড়ল। ধাক্কার শব্দে বুক ধরপড় করা শুরু হলো। এই রাতে কে ভয় যেন হাড়ে মজুদ দিয়ে ঢুকে গেল। সে হাড়ে চশমাটা খুঁজল, দ্রুত চোখে পড়তেই দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই হতবক হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে রাউসানার আন্টি আর নেশি। মৌতা কিছুক্ষণ বোবা হয়ে তাকিয়ে রইল। ওনারা তো বেড়াতে গিয়েছিলেন, তাহলে এই গভীর রাতে এভাবে ফিরলেন কেন? মৌতার চোখে এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। গলায় শুকনো সুর জমে উঠল। তোমরা এই মধ্যরাতে? রাউসানারা তাড়াহুড়া গলায় বললেন, সেসব পরে বলবো, তুই আগে তোর মোবাইলটা দেখ, কতবার কলে দিয়েছি তোকে। মৌতা অবাক হয়ে বলল, তাকালো। আমার মোবাইল? হ্যাঁ, কলের আওয়াজও শুনিসনি তুই? সাইলেন্ট ছিল বোধ হয়। বলে সে তড়িঘড়ি করে বিছানা থেকে মোবাইলটা হাতে নিল। চোখ পড়ে গেল স্ক্রিনে। 20টিবারও বেশি মিস কল, প্রায় সবই বাড়ি থেকে। মৌতার বুকের ভিতর ধকপক উঠল, গলা কাঁপতে শুরু করলো। সে থরথর করে চোখের রওশনার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি হয়েছে? বাড়ি থেকে এত কল কেন? আর তোমরাই বা এভাবে হস্তনস্ত করেছিল কেন? সবাই ঠিক আছে তো? আর কিছু হয়নি তো? তার এক নাগারে কথাগুলো প্রশ্নের জবাব রাউসানারা এক নিঃশ্বাসে বললেন, তোর দাদাজান অসুস্থ, এমার্জেন্সি যেতে হবে। শরীরটা কেমন যেন শক্ত হয়ে গেল মৌতার। 2 পা পিছিয়ে এসে দেওয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। ঠোঁট ফাঁক হয়ে এলো, কণ্ঠের অনিশ্চয়তা ভর করল। বাবার সঙ্গে তো কালই কথা হয়েছিল, আমাকে কেউ কিছু বলেনি। রাউসানারা এক মুহূর্তে চুপ থেকে ধীর স্থিরিতে উত্তর করল, কাল দিন থেকে অসুস্থ তিনি, কিন্তু তোকে জানানো হয়নি, কারণ তো পরীক্ষা ছিল। মৌতার চোখ ভীষণত হয়ে উঠল। তাই তো বলে পুরো একদিন? হ্যাঁ, তুই 2 দিন তোর অসুস্থ। সবাই চলে এসেছে তোদের বাড়িতে। সবাই বলতে? মৌতাকে প্রশ্ন করে দেখে রাউসানারা একবার নিজেকে গুছিয়ে নিল। তারপর বললেন, সবাই বলতে আত্মীয় স্বজনরা। মৌতার মাথা ঝিমঝিম করছিল। এই মুহূর্তে কোনো কিছুই তার বোধগম্য হচ্ছিল না। সে এক ঝটকায় উঠে দাঁড়ালো, কণ্ঠের দৃঢ়তা। ইমার্জেন্সি এয়ারফুটে বুক করে আন্টি, আমি এখনই বাড়ি যাব। রাউসানা আর থামানোর চেষ্টা করলেন। সকাল
সকাল পর্যন্ত ওয়েট কর। না আন্টি, অপেক্ষা করার সময় নেই, আমি এক্ষুনি চট্টগ্রাম যাব। সকাল 7টা। শান্ত সকালে হাওয়া ব্যাত করে দোতলার বাড়িটির সামনে এসে থামলো একটি সাদা গাড়ি। গাড়ির দরজায় ধীরে খুলে বাহিরে পা রাখলো শেহজাদ। মুহূর্তেই তার দৃষ্টি ছুটে গেল বাড়িটার দিকে। এই দোতলা বাড়ি কত স্মৃতি আর কত আনন্দ বেদনা সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে ঠিক কত বছর আগে এই বাড়িতে সে অভিমানের আগুন ছেড়ে গিয়েছিল, তারপর আর ফিরে আসা হয়নি। শেষবার যখন এসেছিল তখন তার দুটি ছেলে, একজনের বয়স মাত্র 7, আরেকজনের 4। মেয়েটা তখনও জন্মায়নি। আর সেই দিনগুলোর পর এতগুলো বছর কেটে গিয়েছে। সময়ের স্রোতে কত কিছুই না পাল্টে গিয়েছে, অথচ এই বাড়ি এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। আজকে তার এই বাড়িতে ফেরার কথা বাড়ির কেউ জানে না। এই মুহূর্তে ভিতরে থাকা কোনো শব্দ জানে না। দরজার বাইরে দাঁড়িয়েছে সেই শেহজাদ, যাকে তারা একদিন বিদায় দিয়েছিল একরাশ অভিমান নিয়ে। শুধু এই বাড়িতে 3টি বাচ্চা থাকে বাবার খবর দিয়েছিল। শেহজাদের বুকের ভিতরে হাহাকার জমে উঠল। ভাবতেই তার অবাক লাগে, এই বাড়ির মেয়ে হয়েও তার সঙ্গে সবার এমন অদৃশ্য দেওয়াল কেন দাঁড়িয়েছে। বাবার অসুস্থতার খবর সবাই আগে তার জানার কথা ছিল, অথচ সেই খবর এসেছে অনেক দেরিতে, তাও পরোক্ষভাবে। সে মলিন শ্বাস ছাড়ল। কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, কিন্তু বাড়ির সামনে এসে পা দুটো হঠাৎ করেই ভারী হয়ে গিয়েছে। বুকের ভিতর কেমন যেন অজানা আতঙ্কা ঘুমে মরে উঠছে। মনে হচ্ছে এই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার জন্য আর কত কঠিন হয়ে উঠেছে। পা যেন মাটিতে আটকে গিয়েছে, এক পা এগাতে পারছে না। মাকে বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতে দেখে রায়াত ছোট্ট ভাই আর বোনকে নিঃশব্দে ইশারা করলো যেন দ্রুত গিয়ে মাকে ঘিরে নিয়ে আসে। ইশারা পেয়ে আয়েত তাড়াতাড়ি গিয়ে গাড়ি থেকে নেমে এলো। তারপর পিছু পিছু নুরাও নামলো। গেটের দিকে হাঁটতে হাঁটতে আয়েত হঠাৎ বোনের দিকে তাকিয়ে কৌতূহল কণ্ঠে ফিসফিস করে বলল, এই ঘরে রায়েত ব্রো তো একটা ওয়াইফ ছিল, তাই না? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।